হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো ইউএসএ তে শুধু পৌঁছাতে গেলে তোমাদের পুরো 60,000 টাকার খরচা হয়ে যাবে। সেই মতো আপনি যদি কম্বোডিয়ার মতন দেশে ঘুরতে যান আর আপনার পকেটে শুধু 3,000 টাকাও থাকলে আপনি আরামসে এই দেশে ঘুরে মজা নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এটা শুধু একমাত্রই দেশ নয়, কারণ আপনারা জানলে অবাক হবেন, ভারতের 200 টাকার নোট নিয়ে যদি ভেনিজুয়েলার মতন দেশে যাওয়া হয় তাহলে রিটার্নে আপনাকে 12 লক্ষ ভেনিজুয়েলান বলিভার দেবে। মানে ভারতের রোডপতিও ভেনিজুয়েলাতে করোড়পতি। আর এখন যখন সস্তা দেশের ব্যাপারে কথা হয়েছে তখন এটাও জেনে নাও আমাদের পাশের দেশ পাকিস্তান আমাদের থেকে পুরো 8% সস্তা। যেখানে আমাদের একটা 2000-এর নোট পাকিস্তানে গেলে 4700 PKR কনভার্ট হয়ে যাবে। 25 दिन में पैसा डबल। 25 दिन में पैसा डबल। তাহলে কতটাই রিচ হবে একটা ভারতীয় যদি তারা এই কান্ট্রিজে চলে যায়। আমরা এই সব বিষয়ে জেনে নেব আজকের এই ভিডিওতে। টাইটেলড 5 কান্ট্রিজ যেখানে ইন্ডিয়ানসরা রিচ ফিল করবে। দ্য বং নোজের ভিডিওতে আপনাদের আবার স্বাগত। নাম্বার 1, ভেনিজুয়েলা। যেরকম আমি বললাম আপনাদের প্রথমেই, কি করে ইন্ডিয়ার এক রোডপতি ভেনিজুয়েলা গেলে ফুল করোড়পতি ফিলিং পাবে, কারণ আমাদের এখানের 1 টাকা ওখানে 6000 ভেনিজুয়েলান বলিভিয়ার্স। ঠিক শুনলে, এটা সেই দেশ যেখানে 4 জনের থাকার জন্য সংসারের খরচায় যেমন খাবার, জামা কাপড় আর থাকার জন্য মাত্র 1,40,000-এর মধ্যেই হয়ে যায়, আর একটা সিঙ্গেল লোকের খরচা 50,000-এর থেকেও কমে হয়ে যায়। তাহলে যদি দেখা যায় আপনার বাবা আম্বানি না হলেও আপনি ভেনিজুয়েলাতে আরামসে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। কিন্তু এখন থেকে নিজের ব্যাকপ্যাক করতে শুরু করে দেবেন না, কারণ একদিকে এই দেশের কারেন্সি রেট আমাদের থেকে এত কম, কিন্তু অপরদিকে এই দেশের জিনিসের দাম আকাশ ছোঁয়া, যেটা আমাদের থেকে প্রায় 2.7 গুণ বেশি। হ্যাঁ বন্ধুরা, জানি এই কনসেপ্টটা আপনাদের অদ্ভুত মনে হবে, কিন্তু আসলে এটাই হচ্ছে ভেনিজুয়েলার আর্থিক অবস্থা। আর এর পিছনের কারণ হচ্ছে হাইপার ইনফ্লেশন। মানে এই দেশের 76.6% পপুলেশন পভার্টিতে বাস করে, সেখানে মূল্য বৃদ্ধি রকেট স্পিডে বেরিয়ে চলেছে। আর এই মূল্য আজকে 9,986% ইনফ্লেশন রেটের সাথে ভেনিজুয়েলাকে পৃথিবীর টপে দাঁড় করিয়েছে ইনফ্লেশন রেট লিস্টে। আর ওখানকার ইকোনমির বরবাদিকে ফিউল করছে সেখানের হেভি প্রিন্টিং কন্ডিশন, যেখানে তোমরা বিশ্বাস করবে না, ওনাদের 10 টাকা, 20 টাকার, 5,000-এর নোটের সাথে গভর্নমেন্ট রিসেন্টলি 1 কোটি টাকার নোটও ছাপা শুরু করে দিয়েছে। আর এই দেশের অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে, কারণ এই দেশটা অনেক লাইবিলিটিতে ভুগছে, যে প্রায়ই দিন অন্য কান্ট্রি থেকে লোন নিতে হয়, যেটা বেড়ে বেড়ে এত উপরে চলে গেছে যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের অনুযায়ী ওনাদের লোন প্রায় 15,000 কোটির থেকে বেশি হয়ে গেছে। নাম্বার 2, ভিয়েতনাম। এখন যদি আপনারা ভারতের অনুযায়ী কম থেকে কমের ইনকামে বড়লোকের ফিলিং নিতে চান তাহলে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কারণ ভিয়েতনামে ভারতীয় বড়লোক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ, ভারত আর ভিয়েতনামের ফরেন ট্রেড এক্সচেঞ্জ হচ্ছে ওর পিছনের রহস্য। মানে কোনো ব্যক্তি যদি তার 1 টাকার কয়েন ভিয়েতনামে নিয়ে যায় তাহলে সে ওখানে পুরো 304 ভিয়েতনামিজ ডং এ কনভার্ট করতে পারবে। এটা শুনে হয়তো আপনাদের বড়লোক ফিলিং এসেছে, কিন্তু বন্ধুরা এখানেও একটা টুইস্ট আছে। অবশ্য এটা ঠিক, আমাদের 2000-এর নোট ওখানে 6 লাখে বদলে যায়, কিন্তু তোমাদের 2000 টাকার নোট ওখানে বেশিক্ষণ টিকবে না। আমি এটা বলছি তার কারণ 300% কারেন্সি ডিফারেন্স থাকলেও আমাদের মার্কেট ভিয়েতনামের থেকে অনেক সস্তা, যেটা পুরো 25.6%-এর মতো। ভিয়েতনামে শুধু মদ আর সিগারেট ছাড়া সবকিছুর দামই আমাদের দেশের থেকে অনেক বেশি। আর এই আকাশ ছোঁয়া ডিফারেন্সের কারণ একটাই, তাদের লেট আসা মার্কেটে, মানে গ্লোবাল মার্কেটে। মানে যেখানে অন্যান্য সাউথ এশিয়ান দেশ অনেক আগের থেকেই গ্লোবাল মার্কেটে নেমে গেছিল, সেখানে ভিয়েতনাম অনেক লেটে আসে। 1980 সালে গিয়ে গ্লোবাল মার্কেটে ভিয়েতনাম যোগদান করে। ভিয়েতনাম ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটে ঢুকে মাত্র 40 বছরের মতন হয়েছে। এর ফলে অনেক ফরেন ইনভেস্টার্স পয়সা ইনভেস্ট বা ওনাদের সাথে বিজনেস করতে গেলে আটকে যায়, যাই জন্য এই দেশটার মেইন ইনকাম সোর্স হয়তো ট্যুরিজম, যেখানে এই ট্যুরিজম ডিপার্টমেন্ট 10% কন্ট্রিবিউট করে তাদের জিডিপিতে। নাম্বার 3, কম্বোডিয়া। বন্ধুরা যদি আমি বলি এই দেশে আপনি মাত্র 10 লাখ টাকায় একটা লাক্সারিয়াস 1 BHK ফ্ল্যাট বানিয়ে নিতে পারবেন। এই দেশের নর্মাল পাবলিক এত আরামসে বসবাস করছে, তাহলে আমাদের মতো ট্যুরিস্ট এখানে মহারাজাদের মতন থাকবে। তাই জন্যই তো কম্বোডিয়াতে একদিনের ভ্রমণের খরচা আমাদের পকেটে মাত্র 3,000 টাকা থাকলেও হয়ে যাবে। মানে আমি যদি এই বাজেটটাকে আরো সিম্পলিফাই করে দিই তাহলে কম্বোডিয়াতে এক রাতের ঘুমের জন্য মাত্র হোটেলে 300 টাকা দিতে হবে। ইনফ্যাক্ট এই দেশটাতে সাইট সিন, ট্রান্সপোর্ট আর রেস্টুরেন্টে খাওয়ার খরচা মাত্র 2 থেকে 2,500-এর মতন হয়ে যাবে। যেখানে অন্যদিকে অন্যান্য নামকরা এশিয়ান ডেস্টিনেশন আছে, যেমন থাইল্যান্ড অ্যান্ড মালদ্বীপসে ঘুরতে গেলে পকেট খালি হয়ে যায়, সেখানে কম্বোডিয়াতে এর অর্ধেক খরচাতে আপনি ঘুরে ফিরে বাড়িও চলে আসবেন, কারণ কম্বোডিয়া থাইল্যান্ডের থেকে পুরো 22.5% সস্তা দেশ, আর মালদ্বীপসের থেকে প্রায় 6.2%।
অবভিয়াস ব্যাপার, কারণ একটা দেশের যার পার ক্যাপিটা ইনকাম 19,000 তাকে সবচেয়ে পুয়ারেস্ট কান্ট্রির মধ্যেই রাখা যাবে। এই দেশটা শুধুমাত্র পভার্টিতেই ভুগছে না, পভার্টির সাথে সাথে কম্বোডিয়ার ইন্টারন্যাশনাল ডে প্রায় 66,000 crore হয়ে গেছে, যার মধ্যে 40% তো শুধু চায়নাকেই দিতে হবে। নাম্বার 4, নেপাল। বন্ধুরা, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি মাত্র 10,000 টাকা থাকে আর আপনারা যদি চান একটা ট্রিপ করতে ইন্টারন্যাশনাল, তাহলে এর থেকে ভালো ডেস্টিনেশন আপনাদের জন্য হবে না, আর এটা মাত্র নেপালেই পসিবল। আমাদের নেবার দেশ নেপালের খরচা অনেক কম, কারণ আমাদের ইন্ডিয়ান 1 রুপি বর্ডার ক্রস করলেই 1.60 নেপালিজ রুপিজে কনভার্ট হয়ে যায়। আমি জানি এই দুটো দেশের কারেন্সির মধ্যে সেরকম কোনো তফাৎ নেই, কিন্তু দেখতে গেলে আমাদের 1000 টাকা নেপালে 1600 টাকা হয়ে যায়। মাত্র 600 টাকা বৃদ্ধি ঠিকই, কিন্তু কোনো ভারতীয় যদি নেপালে ঘুরতে যায় তাহলে তার জন্য এই ট্রিপটা অনেক সস্তা পড়বে, কারণ ওখানে মাত্র 500 টাকায় ভালো হোটেলে থাকা যাবে। আর যেহেতু নেপাল আমাদের সাথে এতটা ক্লোজ, তাই ফ্লাইটের ফেয়ার বা যাওয়ার খরচাটাও অনেক কম, যেটা 15 থেকে 20,000 পড়বে। এটা বেশি লাগলে অসুবিধা নেই, ইন্ডিয়া থেকে নেপাল যাওয়ার বাসও আছে, যেটা মাত্র 1000-2000 টাকায় ইন্ডিয়া থেকে নেপাল পৌঁছে দেবে। আর একটা ভালো কারণ আছে নেপাল যাওয়ার, ভিসা ইস্যু। এই দেশে ইন্ডিয়ানদের কোনো ভিসা দরকার পড়ে না। এটা ঠিক, নেপাল একটা এমন দেশ যারা অতিথি আপ্যায়ন খুব ভালো করে, কিন্তু নিজের বেলায় কিছু ঠিক হয়ে ওঠে না। নেপালের পপুলেশনের 25%-এর মতন মানুষ বিলো পভার্টি লাইনে বাস করছে, আর এটা চলতে নেপাল আজও গরিব দেশের মধ্যে এক মনে করা হয়। শুধু এটাই নয়, নেপালের কোয়ালিটি অফ লাইফ খুব একটা ভালো নয়। 2011 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের রিপোর্টে নেপালের পজিশন 54 ছিল, আর এই সব কারণের জন্য নেপালের ন্যাশনাল ডেটও 2020-তে 11 লক্ষ করোড় টাকা হয়ে গেছে। নাম্বার 5, পাকিস্তান। এবার আমরা চলে আসি আমাদের ছোট ভাই পাকিস্তানের কাছে, যেখানে আমাদের গান্ধীজি বর্ডার পার করলেই ডাবল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আর এটা পসিবল হয়েছে পাকিস্তানের ইকোনমির জন্য, যেটা আমাদের থেকে 7% নিচে, যার জন্য একটা ইন্ডিয়ানের বর্ডারের ওপারে নবাবের মতন ফিলিং আসবে। কারণ আমরা যদি ওনাদের রোজের খরচার উপর নজর দিই, তাহলে ওখানকার পাবলিক রেস্টুরেন্টে গিয়ে ভরপেট খাবার খেলেও ইন্ডিয়ার তুলনায় 5.4% খরচা কম হবে। শুধু এটাই নয়, যদি কথা আসে ঘর বা ল্যান্ডে ইনভেস্ট করার, তাহলে পাকিস্তানের মতন আইডিয়াল দেশ কমই হবে, কারণ পাকিস্তানের ল্যাভিয়াস এরিয়াতেও জমির প্রাইস আজকের দিনে 5,000-এর থেকে কম হবে। শুধু তাই নয়, পাকিস্তান রেন্টাল পারপাসের জন্যও খুব আইডিয়াল, কারণ পাকিস্তানের রেন্ট ইন্ডিয়ার তুলনায় 26.9% কম। সবই তো ঠিক আছে, কিন্তু পাকিস্তান যাওয়াটা কতটা ঠিক হবে সেটা আপনাদের বুদ্ধির উপর ছেড়ে দিলাম। তাহলে আজকের আমাদের লিস্টে আপনি কোন দেশে আপনাদের ভারতীয় নোট খরচা করতে চান আর বড়লোক হতে চান, নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাথে এই ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো নতুন তথ্য পাওয়া থাকে, তাহলে এই ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর বন্ধুদের সাথে তো অবশ্যই করবেন, যাতে তারাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা সেরে নিতে পারে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।